একজন সৎ কাস্টমস অফিসার প্রায় 1500 কেজি সোনা স্মাগলিং ধরতে গিয়ে আত্মরক্ষার সময়ে একজন পলিটিশিয়ানের ভাইকে মেরে ফেলে। ফলে খুনের দায় চলে আসে অফিসারের ওপরে। পাশাপাশি সোনাগুলো গায়েব হয়ে যায়। একদিকে প্রশাসন, অন্যদিকে নেতার পোষা গুন্ডা পান্ডা। মাঝখান থেকে অফিসার পড়ে যায় অকুল পাথারে। শেষ পর্যন্ত কি সে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবে? জানতে হলে আসুন শুনে আসি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বায়োগ্রাফি সিনেমা কস্তাও এর এক্সপ্লেনেশন। কস্তাও ফার্নান্দেস একজন অতি সৎ কাস্টমস অফিসার। কাস্টমসের চাকরি করেও যে কেউ সৎ থাকতে পারে, কস্তাওই তার প্রমাণ। এই জন্য তাকে 24 ক্যারেটের খাঁটি সোনা বললেও ভুল হবে না। চাকরির প্রতিও সে অনেক ডেডিকেটেড। ক্রিমিনাল এবং স্মাগলিং ধরার জন্য এখন পর্যন্ত মোট 21 বার পত্রিকায় তার নামে নিউজ হয়েছে। কস্তাওর মেয়ে মারিসা সবগুলো পেপার কাট নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছে। যদিও এখন পর্যন্ত পত্রিকায় কস্তাওর ফটো ছাপা হয়নি, তবে মারিসার বিশ্বাস একদিন তার বাবার ছবিও ছাপা হবে। যাই হোক, কস্তাও চাকরির প্রতি ডেডিকেটেড বলে যে সে পরিবারের প্রতি দায়িত্বহীন তা কিন্তু না। 3 ছেলে মেয়ে আর স্ত্রী মারিয়াকে নিয়ে তার সুন্দর সুখের সংসার। সময় পেলেই সে পরিবার নিয়ে ঘুরতে যায়, সবাইকে খুশি রাখার চেষ্টা করে। তো একদিন কস্তাও বাসে করে মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছিল। তখন একজন ইনফর্মার কস্তাওকে জানায় এখানকার নেতা ডিমেলো একটা হোটেল বানাচ্ছে। তার ভাই পিটার এবং ফ্রান্সিস প্রায় 3 থেকে 4 বক্স করে সোনা স্মাগলিং করে নিয়ে আসছে। তারা আবারও জেলেদের মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া করেছে। এবার সম্ভবত ওরা 150 কেজি সোনা স্মাগলিং করতে চলেছে। তো কস্তাও ইনফরমেশনটা তার ঊর্ধ্বতন অফিসার নাইক স্যারকে জানায় এবং বলে তারা গোয়াতে পৌঁছানোর আগেই সোনাগুলো উদ্ধার করবে। নাইক স্যার তাকে ডিআরআই ফাইল করে নিজের মতো টিম নিয়ে মিশনে নেমে যেতে বলে। রাতে কস্তাও তার টিম নিয়ে সমুদ্রে চলে যায় এবং ডিমেলোর জাহাজে রেড দেয়। পুরো জাহাজ খুঁজেও সোনার ছিটেফোঁটাও পাওয়া যায় না। তাই কস্তাওর সন্দেহ হয় জাহাজের কফারডামে কিছু আছে কিনা। তাই বয়লার স্যুট পরে কস্তাও নিজেই জাহাজের কফারডমে নেমে যায়। জায়গাটা অনেকদিন ধরে আটকানো, পাশাপাশি জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় পরিপূর্ণ। তাই ভেতরে সার্চ করতে গিয়ে কস্তাওর শ্বাস বন্ধ হয়ে প্রায় মরেই যাচ্ছিল। তবে সহকর্মীরা ঠিক সময় তাকে দড়ি টেনে উপরে তুলে আনে। কিন্তু শেষ পর্যন্ত সোনা খুঁজে না পেয়ে কস্তাওকে হাত ভর্তি আফসোস নিয়ে ফিরে আসতে হয়। ফিরে এসে কস্তাও ঊর্ধ্বতন অফিসার নাইক স্যারকে জানায় তারা যখনই ডিআরআই ফাইল করে তখনই ডিমেলো ইনফরমেশন পেয়ে যায় এবং নিজের অবৈধ মাল সরিয়ে নেয়। তাই তাদের মধ্যেই কেউ ইনফরমেশন লিক করছে। অফিসার জানায় তারা সরকারি নিয়মের বাইরে গিয়ে তো কাজ করতে পারবে না। কস্তাও বলে সে সরকারের নিয়ম পালন করতে না, বরং ক্রিমিনাল ধরার জন্য চাকরি করে। তাই এই 150 কেজি সোনা উদ্ধার করতে হলে প্রয়োজনে সে এবার নিয়মের বাইরে গিয়ে স্টেপ নেবে। এদিকে ডিমেলো রুবেন নামের একজন জেলেকে ডেকে আনে এবং ইনফরমেশন লিক করেছে এই সন্দেহে রুবেনের ভাই রনিকে মেরে আধামরা করে দেয়। এতটা ডিটেলস সহ কে স্মাগলিং এর ইনফরমেশন লিক করেছে এটা জানার জন্য ডিমেলো অস্থির হয়ে ওঠে। অন্যদিকে কস্তাও স্ত্রীকে নিয়ে একটা রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিল। সেখানে ডিমেলোর ভাই পিটারও ছিল। পিটার আচমকা কস্তাওর টেবিলে একটা ড্রিঙ্ক পাঠিয়ে দেয়। এটা দেখে কস্তাও বেশ রেগে যায় এবং উঠে তর্কাতর্কি শুরু করে। গতদিন জাহাজের রেড দিয়েও কিছু না পাওয়া নিয়ে কস্তাওকে পিটার নানান কথা শোনাতে থাকে। এক পর্যায়ে কস্তাও পিটারকে জিজ্ঞেস করে রেড বন্ধ করতে তারা কত টাকা ঘুষ দিতে রাজি আছে। পিটার বলে আপনার যা কিছু প্রয়োজন ডিমেলো ভাই সবকিছুই দিতে পারবে। তখন কস্তাও বলে তোরা 18 ক্যারেট সোনার জন্য 18% ট্যাক্স দিতে পারিস না, আমাকে কিভাবে কিনবি? আমি তো খাঁটি সোনা। কস্তাও তাদের থ্রেড দিয়ে স্মাগলিং বন্ধ করে দিতে বলে। কস্তাওকে ঝগড়া করতে দেখে তার স্ত্রী মারিয়া রাগ করে বাইরে চলে যায়। এই জন্য কস্তাও স্ত্রীর পেছনে বাইরে চলে আসে। কস্তাও স্ত্রীকে কৈফিয়ত দেওয়ার স্বরে বলে এরা স্মাগলার, এরা সাধারণ মানুষদের অকারণে মারধর করে, আর এখন তারা কস্তাওর ইনফর্মারকে খুনের জন্য খুঁজে বেড়াচ্ছে। মারিয়া বলে এই জন্য থানা পুলিশ আছে, তোমার নাক গলানোর দরকার কি? কস্তাও বলে পুলিশ ওদের পকেটে, তাই কোনো পদক্ষেপ নেয় না। তখন মারিয়া বলে শুধু পুলিশই না, বরং পুরো গোয়া ওদের পকেটে। তাই কস্তার ওদের সাথে পাঙ্গা না নেওয়াই ভালো, কারণ এখানে সবাই শুধু নিজের স্বার্থ বোঝে। কস্তাও যাদের জন্য রিস্ক নিচ্ছে বিপদে পড়লে তারা কেউ এগিয়ে আসবে না। কস্তাও বলে তার বিশ্বাস সে বিপদে সবাইকে পাশে পাবে। যাই হোক, রাতে কস্তার ইনফর্মার গোপনে তাকে জানায় পিটার সোনা সেফ জায়গায় সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করছে, আর সোনার পরিমাণ তাদের ধারণার চাইতেও বেশি। সে আড়াল থেকে যা দেখে এসেছে তাতে সোনার পরিমাণ মিনিমাম 1500 কেজি তো হবেই। কস্তাও পরের দিন নাইক স্যারকে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গিয়ে ব্যাপারটা জানায়। কর্মকর্তা কথাটা শুনে বেশ চমকে ওঠে, কারণ স্বাধীন ভারতের ইতিহাসে সোনার এত বড় চালান কখনো আসেনি। কস্তাও সতর্ক করে দিয়ে বলে এই সোনাগুলো যদি মার্কেটে ঢোকে তাহলে সোনার দাম একদম ক্র্যাশ করে যাবে। কস্তাও বুঝিয়ে বলে এখন ছুটির সময়,
তাই বেশিরভাগ ইন্টেলিজেন্স কর্মকর্তাই ছুটিতে আছে। এছাড়া 3 দিন পরে নির্বাচন, তাই প্রশাসন নির্বাচন নিয়ে ব্যস্ত। আবার নির্বাচনের মধ্যেই ডিমেলোর বোনের বিয়ের আয়োজন চলছে। এই বিয়েতে আবার অনেক কাস্টমস অফিসারকে ইনভাইট করা হয়েছে। ডিমেলো হয়তো তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে হাত করে নিয়েছে। এই জন্য সোনার স্মাগলিংয়ের জন্য ডিমেলোর এটাই আদর্শ সময়। সব শুনে কর্মকর্তা কস্তাওকে রেড দেবার পারমিশন দিয়ে দেয়। তবে অতীত অভিজ্ঞতা থেকে কস্তাও বুঝে গিয়েছে তারা যদি অফিসিয়ালি রেড দেয় তাহলে ডিআরআই ফাইল করা লাগবে, আর ডিআরআই ফাইল করলে ডিমেলোর কাছে ইনফরমেশন চলে যাবে এবং তারা সব মাল সেফ জায়গায় সরিয়ে নেবে। তাই কস্তাও এবার আনঅফিসিয়ালি রেড দেবার পারমিশন চায়। যদিও এটা নিয়মের মধ্যে পড়ে না, তবুও পরিস্থিতি বুঝে কর্মকর্তা কস্তাওকে অনুমতি দিয়ে দেয়। তো সেদিন রাত থেকে কস্তাও রাত জেগে টহল দেওয়া শুরু করে। পরপর 2 রাত সে নির্ঘুমভাবে টহল দেয়, কিন্তু স্মাগলারদের কোনো মুভমেন্ট পায় না। তবে তৃতীয় রাতে ইনফর্মার কস্তাওকে ফোন দিয়ে জানায় আজ রাতে ফাতরের বিচ দিয়ে ওরা সোনা ট্রান্সফার করবে। তাই কস্তাও ফাতরের বিচে গিয়ে টহল দেয়, কিন্তু তেমন সন্দেহজনক কিছু দেখতে না পেয়ে বাড়ি এসে ঘুমিয়ে পড়ে। সকালে তার ইনফর্মার সোজা বাড়িতে এসে কস্তাওকে ডেকে তোলে এবং জানায় জাহাজ কাল রাতেই ফাতরের বিচে ভিড়ে গেছে, আর সকাল থেকে ওরা সোনা আনলোড করছে, আর আধা ঘন্টার ভেতরই সব সোনা আনলোড করে সরিয়ে নেওয়া হয়ে যাবে। আজ ডিমেলোর বোনের বিয়ে, তাই কস্তাও ভেবেছিল আজকে হয়তো ওরা এই ধরনের কাজ করবে না। কিন্তু ইনফর্মারের কাছে কথাটা জানতে পেরে কস্তাও তখনই বেরিয়ে যায়। বিচের পাশের জঙ্গলের আড়াল থেকে কস্তাও দেখতে পায় সোনা জাহাজ থেকে এনে পিটারের গাড়ির ডিকিতে লোড করা হচ্ছে। সোনা লোড করা হয়ে গেলে পিটার গাড়ি স্টার্ট করে চলে যায়। তখন কস্তাও পিটারের গাড়িকে ফলো করতে শুরু করে। রাস্তায় একজন পরিচিত ছেলেকে দিয়ে মারিয়ার কাছে একটা চিরকুট পাঠায়, যেটাতে নাইক স্যারকে ফোন করতে বলা হয়েছিল। চিরকুট পাওয়া মাত্রই মারিয়া নাইক স্যারকে ফোন করে জানিয়ে দেয়। এদিকে কস্তাও পিটারকে থামানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু পিটার গাড়ি থামাচ্ছিল না। তাই কস্তাও এবার পিটারের গাড়িকে ক্রস করে সামনে গিয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু পিটার গাড়ি না থামিয়ে কস্তাওকে ধাক্কা দেয়। কিছুক্ষণ বাইক সহ কস্তাও শেষরে চলে যায়, তবে কস্তাও আহত হয় না। সে উঠে লাফ দিয়ে পিটারের গাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং গাড়ির ব্রেক চাপার চেষ্টা করে, আর পিটার ব্রেক চাপতে বাধা দিতে থাকে। এতে গাড়ির ব্যালেন্স হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। এবার পিটার একটা চাকু বের করে কস্তাওকে বেশ কয়েকবার ঘায়েল করে। তাই আত্মরক্ষার জন্য কস্তাও এবার চাকুটা চেপে ধরে পিটারের ঘাড়ে ঢুকিয়ে দেয়, ফলে পিটার তৎক্ষণাৎ মরে যায়। ঘটনা এই পর্যায়ে মোড় নেবে কস্তাও সেটা ভাবতেও পারেনি। তাই সে ঘটনার আকস্মিকতায় নিজেও বেশ হকচকিয়ে যায়। এই সময় সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। তারা নিজের চোখে কস্তাওকে খুন করতে দেখে। কস্তাও নেমে এসে নিজের আইডেন্টিটি দেখিয়ে বলে সে খুনি না, বরং সেই স্মাগলারকে ধরতে এখানে এসেছে। কস্তাও গাড়ির ডিকি খুলে সবাইকে সোনার বারগুলো দেখায় এবং এখান থেকে গাড়িটা নিয়ে যেতে হেল্প চায়, কিন্তু কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে না। কস্তাও বুঝতে পারে পিটারকে খুনের জন্য সে বাজেভাবে ফেঁসে যাবে, তাই সে ওখান থেকে পালিয়ে যায়। একটু পরে পুলিশ ঘটনাস্থলে এসে পিটারের লাশটা ডিমেলোর বাড়িতে পাঠিয়ে দেয়। আরও কিছুক্ষণ পরে সেখানে নাইক স্যার আসে এবং পুলিশকে জিজ্ঞেস করে তারা গাড়িতে সোনা পেয়েছে কিনা। পুলিশ জানায় এখানে কোনো সোনা পাওয়া যায়নি। আবার সেখানে উপস্থিত লোকজনও মুখ খোলে না, তাই নাইক স্যার সেখান থেকে চলে যায়। এদিকে কস্তাও রাতের অন্ধকারে তার ইনফর্মারের কাছে এসে দেখা করে এবং জানতে পারে পুলিশ গুন্ডা সবাই তাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। কস্তাও ইনফর্মারের কাছ থেকে একটা শার্ট নেয় এবং সেটা পরে একটা বুথে গিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে। কর্মকর্তা কস্তাওকে আত্মসমর্পণের পরামর্শ দেয়, তা না হলে কস্তাওকে দেখা মাত্রই গুলি করার ওয়ারেন্ট বেরিয়ে যাবে। তো আর কোনো উপায় না থাকায় পরের দিন সকালে কস্তাও থানায় গিয়ে আত্মসমর্পণ করে। কস্তাওকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু সেখানে ডিমেলোর লোকেরা ডাক্তারের ছদ্মবেশে এসে কস্তাওকে অ্যাটাক করে। তবে কস্তাও ক্যারাতে জানতো, এমনকি ক্যারাতেতে তার ব্ল্যাক বেল্ট ছিল। তাই সে ডিমেলোর গুন্ডাগুলোকে বেশ ভালোভাবেই প্রতিহত করে। একটু পরে ভেতরে মারামারির কথা জানতে পেরে দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ে। এতে ডিমেলোর গুন্ডারা পালিয়ে যায়। পুলিশ সিকিউরিটির কথা ভেবে কস্তাওকে চিকিৎসা না করিয়েই থানায় ফিরিয়ে নিয়ে যায়। যেহেতু কস্তাও আনঅফিশিয়ালি রেড করেছিল, তাই কস্তাও পুলিশকে কোনোভাবে বোঝাতে পারে না সে সোনার স্মাগলিং আটকানোর জন্যই পিটারকে তাড়া করেছিল, আর খুনটা আত্মরক্ষার জন্য হয়ে গেছে। তাছাড়া পুলিশ যাবার পরে গাড়িতে কোনো সোনা পায়নি, তাই ওরা কস্তাওয়ের কথা একেবারেই বিশ্বাস করছিল না। পুলিশ তো দূরে থাক, কস্তাওর সবচেয়ে কাছের অফিসার নাইক স্যারও তার কথা বুঝতে পারছিল না। তাই সব প্রমাণ বিপক্ষে থাকায় কস্তাওর বিরুদ্ধে মার্ডার কেসের ফাইল হয়ে যায়। আর এই ঘটনার পরে প্রথমবার কস্তার ফটো নিউজপেপারে ছাপা হয়। একসময়ের হিরো এবার খুনি হিসেবে পরিচিতি পায়। তবে কাস্টমস অফিসার হওয়ার সুবিধায় 106 এবং 155 ধারার প্রোটেকশন আইনে সে অগ্রিম জামিন পেয়ে যায়, কিন্তু তার কেস চলমান থাকবে।
যাই হোক, এদিকে ডিমেলো গোয়া অ্যাসেম্বলি ইলেকশনে জিতে যায়, অর্থাৎ সে এবার আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। এতে কস্তাও এবং তার ফ্যামিলির বাড়িতে থাকা আরও রিস্কি হয়ে যায়। এই জন্য তাদের কাস্টমস কোয়ার্টারে শিফট করা হয়। কস্তার স্ত্রী মারিয়া এরকম পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছিল না, তাই সে কস্তর সাথে অনেক ঝগড়াঝাটি করে। অন্যদিকে ডিমেলো তার পাওয়ার ইউজ করে কেসটা সিবিআই ইনভেস্টিগেশনের জন্য রেফার করে। ইনভেস্টিগেশন অফিসার প্রবীণ কস্তাওকে নিয়ে সিবিআইয়ের অ্যাডিশনাল এএসপির কাছে কৈফিয়ত দিতে যায়। প্রবীণ এএসপিকে বোঝানোর চেষ্টা করে কস্তাও খুনটা করেনি। পিটার কস্তাওকে আগে আক্রমণ করেছিল। কস্তাওর শরীরে চাকু দিয়ে 24টা আঘাতের চিহ্ন আছে। কস্তাও আত্মরক্ষার চেষ্টা করলে পিটার খুন হয়ে যায়, কিন্তু এএসপি প্রবীণের কথাকে গুরুত্ব দেয় না, কারণ কস্তাও পিটারের ঘাড়ে যেখানে চাকু ঢুকিয়েছে সেখানে ইন্টারনাল জাগুলার ভেইন রয়েছে, যেখানে আঘাত করা মাত্রই ভিকটিম স্পটেই মারা যায়। আর কস্তাওয়ের ক্যারাতেতে ব্ল্যাক বেল্ট রয়েছে, তাই এই ব্যাপারটা তার অবশ্যই জানার কথা। এছাড়া মার্ডার স্পট থেকে কস্তাও পালিয়ে গিয়েছিল। প্রায় 12 ঘন্টা পালিয়ে থাকার পরে সে ফিরে এসে আত্মসমর্পণ করেছে। হতে পারে সে ওই সময়ে নিজে শরীরে চাকু দিয়ে জখম করেছে। আবার পিটারের খুনটা হয়েছে কোলবা থানার আন্ডারে, কিন্তু কস্তাও সেখানে আত্মসমর্পণ করেনি। এমনকি কস্তার কাস্টম অফিস ডেবলিম থানার আন্ডারে পড়ে। কস্তাও সেখানেও আত্মসমর্পণ করেনি। সে আত্মসমর্পণ করেছে পাঞ্জিম থানায়, কারণ এখানকার অফিসার প্রবীণ কস্তার বন্ধু। তো এএসপি সবগুলো ফ্যাক্ট তুলে ধরে কস্তাওকে খুনি হিসেবেই ট্রিট করে এবং কস্তাওকে জামিনের সুযোগ করে দেওয়ায় প্রবীণের ওপরেও ইনকোয়ারির ব্যবস্থা করে। এরপরে এএসপি নিজেই কেসের ইনভেস্টিগেশনে লেগে পড়ে। তারা খুনের সময়ের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউ মুখ খোলে না। সবাই একই উত্তর দেয় যে কেউ কিছু জানে না। পাশাপাশি এএসপি খুনের জন্য একটা মোটিভ খোঁজার চেষ্টা করে। সে কয়েক বছর আগের একটা ডকুমেন্টস বের করে, যা দিয়ে প্রমাণ করা যায় পিটার আগে কাস্টমসের একজন ইনফর্মার ছিল। কোনো একটা ইনফরমেশনের বিনিময়ে তার একটা মোটা অঙ্কের প্রাইজ পাওয়ার কথা ছিল, কিন্তু কস্তাও সেই প্রাইজের টাকাটা নিজেই ঝেড়ে দিয়েছে। আর এই টাকার জের ধরেই ঝামেলা করে সে পিটারকে খুন করেছে। তো এই ডকুমেন্টস দিয়েই এএসপি খুনের জন্য একটা ভালো মোটিভ পেয়ে যায়। এরপরে কস্তাওয়ের কোর্টের ট্রায়াল শুরু হয়। দুই পক্ষের লয়ারের চরম তর্কাতর্কি দিয়ে প্রথম ট্রায়াল শেষ হয়। কস্তাও কোর্টরুমের বাইরে আসতেই একদল বোরখা পরা মেয়ে তার ওপরে অ্যাটাক করে। এরা সবাই মিলে কস্তাওকে গণপিটুনি দিতে শুরু করে। অ্যাকচুয়ালি কস্তাওকে শায়েস্তা করার জন্য এদেরকে ডিমেলোই নিয়ে এসেছিল। তবে মার খাওয়ার সময় কস্তাও বুঝতে পারে বোরখা পরা থাকলেও এদের মধ্যে অধিকাংশই ছেলে। পুলিশ অনেক প্রচেষ্টার পরে ওদের ভেতর থেকে কস্তাওকে উদ্ধার করে সেফ জায়গায় নিয়ে যায়, না হলে মব জাস্টিসের নামে ওরা আজ কস্তাওকে মেরেই ফেলতো। যাই হোক, 2-1 দিন পরে কস্তাওর ছেলেমেয়ের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। তাদের সেফটির কথা ভেবে কস্তাও স্কুলে যায়। একটু পরেই সেখানে ডিমেলোর কয়েকজন লোক গান নিয়ে চলে আসে, তবে এরা শুধু ভয় দেখাতেই সেখানে এসেছিল। ব্যাপারটা খেয়াল করে মারিয়া কস্তাওকে বেশ বকাঝকা করে। তার নিজের কর্মকাণ্ডের জন্য বাচ্চাগুলোর লাইফ রিস্কে পড়ছিল। মারিয়া এটা পছন্দ করছিল না। একটু পরে স্কুলের প্রিন্সিপাল কস্তাওকে অফিসে ডেকে পাঠায় এবং কস্তাওকে স্কুলে আসতে বারণ করে। তার জন্য নাকি বাকিরা সবাই ইনসিকিউরিটিতে ভুগছে। কস্তাও প্রিন্সিপালের সাথে তর্কাতর্কি করে বেরিয়ে এসে দেখে মারিয়া বাচ্চাদের নিয়ে চলে গেছে। বাইরে এসে কস্তাও ওদেরকে বাস স্ট্যান্ডে খুঁজে পায়। সে ওদেরকে বাড়িতে নিয়ে যেতে চাইলে মারিয়া রাগ করে বলে সে কস্তাওর সাথে যাবে না, তাই কস্তাও ছেলেকে নিয়ে চলে যায়। বাজার সদাই করে মারিয়া মেয়ে মারিসাকে নিয়ে কোয়ার্টারে ফিরছিল। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল। হঠাৎ কয়েকজন গুন্ডা এসে মারিয়াকে আটকায় এবং তাকে একটা কাগজের চিরকুট দিয়ে চলে যায়। চিরকুটে ডিমেলোর হুমকি দেওয়া একটা মেসেজ ছিল, কস্তাও পিটারকে খুন করেছে, মারিয়া এবং কস্তাওকে এর মাসুল দেওয়া লাগবে। ডিমেলো আগামী 16ই আগস্ট 10:45-এ দুজন লোক নিয়ে এসে মারিয়াকে রেপ করবে, এরকমই হুমকি দেওয়া ছিল। চিরকুটের ব্যাপারে জানতে পারলে কস্তাও মেজাজ হারিয়ে আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তাই মারিয়া তাকে কিছু না বলে এএসপিকে চিরকুটটা দেখায়, কিন্তু এএসপি মারিয়াকে সাহায্য করার বদলে তার সাথে অসভ্যতামি শুরু করে। এতে মারিয়া বুঝে যায় সে ভুল মানুষের কাছে সাহায্য চেয়েছে। এই লোকটাও হয়তো ডিমেলোর কেনা গোলাম। তো এরপরে চিরকুটটা কস্তাওয়ের হাতে পড়ে যায়। সে এটা দেখে রেগে আগুন হয়ে যায়। তার চেয়েও বেশি ক্ষেপে যায় মারিয়া সিবিআইয়ের কাছে হেল্প চাওয়ায়। দুজনের মাঝে এই ইস্যুটা নিয়ে বেশ কড়া করে ঝগড়া হয়ে যায়। ঝগড়ার জের ধরে পরবর্তী কয়েকদিন দুজনের মধ্যে কথা চলাচলিও বন্ধ হয়ে যায়। তাদের দাম্পত্য কলহের প্রভাব বাচ্চাদের ওপরেও পড়ে। এসব অসুস্থ পরিস্থিতি দেখে তারাও আপসেট হয়ে পড়ে। যাই হোক, কয়েকদিন পরে কস্তাও আবারও কোর্টের ট্রায়ালে হাজিরা দিতে গেলে ডিমেলো লোকেরা তাকে আটকায় এবং ডিমেলোর কাছে নিয়ে যায়। ডিমেলো কস্তাওকে বলে যে সিস্টেম তোমাকে এত পাওয়ার দিয়েছিল, এবার সেই সিস্টেমই তোমাকে ফাঁসিতে ঝোলাবে। কস্তাও ডিমেলোর হুমকিকে তোয়াক্কা না করে বলে
তুই নেতা হবার আগে আমার ইনফর্মারের কাজ করতি, তাই তুই আমার কাজের ধরন জানিস আর আমি সব ইনফরমেশন পাচ্ছি। এটা জানার পরেও তুই নিজের ভাইকে মালের ডেলিভারি আনতে পাঠিয়েছিলি। নিজের ভাইয়ের উপরে যদি দরদ থাকতো তাহলে তুই জেনে শুনে তাকে পাঠাতি না। ডিমেলো কস্তাওকে থ্রেট দিতে চেয়েছিল, উল্টো কস্তাওই ডিমেলোকে থ্রেট দিয়ে চলে যায়। একটু পরে কোর্ট শুরু হয়। জাজ বলে, যেহেতু কস্তাও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত না করে কোনো অফিসিয়াল রিকোয়ারমেন্ট ছাড়া একাই রেড দিতে গিয়েছিল, তাই এখানে তার কোনো পার্সোনাল ম্যাটার থাকতে পারে, সেটার জের ধরে হয়তো খুনটা হয়ে থাকতে পারে। এই জন্য জাজ কস্তার অপরাধকে 302 ধারায় খুনের কেস হিসেবে কন্টিনিউ করতে বলে। তবে কোর্ট কস্তাওকে দোষী হিসেবে অভিযুক্ত করলেও কাস্টমস ডিপার্টমেন্ট তখনও কস্তাওকে চাকরিতে বহাল রেখেছিল, কারণ কস্তার রেপুটেশনের কারণে তাদের তখনও কস্তার উপরে বিশ্বাস ছিল। তবে কস্তাওকে আর রেইডে পাঠানো হতো না, তাকে অফিসিয়াল কাজ দেওয়া হয়েছিল। নায়ক স্যার কস্তাওকে ট্রান্সফার নিয়ে বোম্বেতে চলে যাওয়ার পরামর্শ দেয়। সেখানে গিয়ে কস্তাও আবারও বড় পরিসরে কাজ করতে পারবে। তাছাড়া এখানে কস্তায়ের পরিবারেরও কোনো সেফটি নেই, ডিমেলো যে কোনো সময় তাদের ক্ষতি করে দিতে পারে। যদিও কস্তাও ঝামেলা থেকে পালিয়ে যেতে চাইছিল না, সে এখানে থেকেই সব ঝামেলা মেটাতে চাইছিল। তবে পরিবারের কথা ভেবে সে বোম্বেতে ট্রান্সফার নিয়ে নেয়, কিন্তু সেখানে গিয়ে কস্তায়ের মন মানছিল না। তবুও এভাবে কয়েক বছর কেটে যায়। কস্তাও চাকরি চালিয়ে যাচ্ছে, পাশাপাশি সে কেসটাও এখনও চালিয়ে যাচ্ছে। ততদিনে সেশন কোর্ট এবং হাইকোর্ট কস্তাওকে সাজা শুনিয়ে দিয়েছে। তবে সে শেষ প্রচেষ্টা হিসেবে সুপ্রিম কোর্টে আপিল করেছে। এবারই হয়তো কেসের সুরাহা হয়ে যাবে। এদিকে ডিমেলো সে ইনফরমারের নাম জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, যার ইনফরমেশনে কস্তাও সেদিন রেড করেছিল। প্রতিটা রেড দেওয়ার আগে একটা ডিআরআই ডকুমেন্টস তৈরি করা হয়, যেটাতে ইনফরমারের নাম এবং রেড করা অফিসারদের নাম সহ অন্যান্য ডিটেলস লেখা থাকে। সেদিনের রেডটা আনঅফিসিয়াল হলেও এরকম একটা ডিআরআই ডকুমেন্ট তৈরি করা হয়েছিল। ডকুমেন্টের খামটা এতদিন নায়ক স্যার লুকিয়ে রেখেছিল, যাতে ইনফরমারের নামটা বেরিয়ে না আসে, কারণ নামটা জানা মাত্রই ডিমেলো তাকে মেরে ফেলবে। কিন্তু ডিমেলোর নির্দেশে সিবিআই এবার কোর্টে আপিল করে, যাতে সেই খামটা খোলা হয় এবং কস্তাও কার ইনফরমেশনে রেড দিতে গিয়েছিল সেটা প্রকাশ্যে আসে। নায়ক স্যার কস্তাওকে ফোন দিয়ে কথাটা জানালে কস্তাও বলে তিনি যেন কোনোভাবেই খামটা কোর্টে না দেন। যদিও এই ইনফরমারের নামটা না জানালে এটা প্রমাণিত হবে যে কস্তাও সেদিন কোনো রেড দিতে যায়নি, বরং সে পিটারকে খুন করতে গিয়েছিল। তবুও নিজের স্বার্থে সে ইনফরমারকে ফাঁসাতে চাইছিল না। নায়ক স্যার কস্তাওকে ভরসা দিয়ে বলে যদিও কাস্টমস ডিপার্টমেন্ট এই কেসে হস্তক্ষেপ করবে না, তবে তারা সবাই কস্তাওয়ের পাশে থাকবে। যাই হোক, নায়ক স্যার কস্তাওকে সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর কাছে নিয়ে যায়। লয়ার কেস ফাইল দেখার পরে কস্তাওকে ইনফরমারের নামটা বলে দেওয়ার পরামর্শ দেয়। এই একটা উপায়ে কস্তাও মার্ডারের কেস থেকে রেহাই পেতে পারে। কিন্তু কস্তাও জানায় তার নিজের চেয়ে ইনফরমারকে প্রোটেক্ট করাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। লয়ার বলে সে কোর্টকে অনুরোধ করে ইনফরমারের সিকিউরিটির ব্যবস্থা করবে, কিন্তু কস্তাও এবারও রাজি হয় না, কারণ সে জানে যাদেরকে ইনফরমারের সিকিউরিটির দায়িত্ব দেওয়া হবে ডিমেলোর টাকা খেয়ে ওরাই ইনফরমারকে মেরে ফেলবে, এমনকি তার লাশটাও গুম করে দেবে। তাই কস্তাও কোনোভাবেই রিস্ক নিতে চাইছিল না। সবশেষে কস্তাও লয়ারকে জিজ্ঞেস করে তাদের এই কেসে জেতার সামান্যতম সম্ভাবনা আছে কিনা। লয়ার জানায় খুব কম ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট লোয়ার কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে রায় দেয়, তাই কস্তাওয়ের এই কেস থেকে রিলিজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই কোনো রকম আশা না রেখেই তারা ট্রায়ালের দিনে সুপ্রিম কোর্টে গিয়ে উপস্থিত হয়। কস্তার ডিফেন্স লয়ার কস্তার কথাগুলোকে জাজকে শোনায়। কস্তাও ইনফরমারের সিকিউরিটির জন্য তার নামটা জানাতে চায় না। সারা দেশে অসংখ্য সরকারি অফিসারেরা ইনফরমারদের টিপসের ওপরে নির্ভর করে কাজ করে, তাই কস্তাও যদি আজকে ইনফরমারের নামটা বলে দেয় তাহলে ইনফরমারদের সরকারি কর্মকর্তাদের উপর থেকে বিশ্বাস উঠে যাবে, পাশাপাশি সকল ইনফরমারদের সাথে বেইমানি করা হবে। তাই প্রয়োজনে কস্তাও ফাঁসিতে ঝুলবে, তবুও ইনফরমারের নাম রিভিল করবে না। তাই এই ব্যাপারটা বিবেচনা করে ডিফেন্স জাজকে কনভিন্স করার চেষ্টা করে যে কস্তাও নির্দোষ। কিন্তু পাবলিক প্রসিকিউটর যুক্তি দেখায় 7 বছর আগে একদম দিন দুপুরে কস্তাও পিটারকে খুন করেছে। সিবিআই ইনভেস্টিগেশন করে কস্তাওকে দোষী প্রমাণিত করেছে, এমনকি দুটো লোয়ার কোর্টও তাকে দোষী হিসেবে রায় দিয়েছে। তাই কস্তাওয়ের সাজার রায় বহাল থাকা উচিত। এই পর্যন্ত তর্কাতর্কি শুনে কস্তাও কোর্ট থেকে বেরিয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছে তার আর কোনো আশা নেই। কস্তাও গোয়াতে গিয়ে পিটারের কবরে ফুল দিয়ে কবরের পাশে বসে। কস্তাও আফসোস করে বলে পিটার, বেঁচে থাকলে একমাত্র তুই বলতে পারতি আমি নির্দোষ ছিলাম। সেদিনের ঘটনার কারণে কস্তাও এবং পিটার দুজনেরই পরিবার ভুক্তভোগী হয়েছে, তাই দুই পরিবারের কথা ভেবে কস্তাও নীরবে চোখের পানি ফেলে। প্রায় মাসখানেক পরে কোর্টের রায়ের দিন চলে আসে। কস্তাও এতগুলো বছর যে সিস্টেমের জন্য লড়াই করেছিল সেই সিস্টেমের উপর থেকে কস্তার বিশ্বাস ভরসা সব উঠে গিয়েছিল। তবে তার আরাধ্য সিস্টেমই শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে দেয়। জাজ পুরো কেসটা বিবেচনা করে
মানবিক দিক থেকে রায় দেয়। কস্তাও সেদিন নিজের ডিউটি পালন করতে গিয়েছিল। সোনার স্মাগলিং আটকাতে গিয়ে হওয়া পিটারের খুনটা আত্মরক্ষার জন্যই ঘটেছে। তাই কোর্ট কস্তাওকে কাস্টমস আইনের 106 এবং 155 ধারার ক্ষমতা বলে মুক্ত করে দেয়। অবশেষে দীর্ঘ 8 বছর পরে কস্তাও নিজের গায়ে লেগে থাকা খুনির ট্যাগ ঝেড়ে ফেলতে সক্ষম হয়। পরবর্তীতে সাহসিকতার পুরস্কার হিসেবে প্রেসিডেন্ট মেডেলের জন্য কস্তারের নাম ঘোষণা করা হয়। তবে সে পুরস্কার নিতে যায় না, কারণ সে ওই সময়ে ওয়ার্ল্ড মাস্টার্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিল। আসলে কস্তাও একজন দক্ষ কাস্টমস অফিসার, আদর্শ স্বামী, দায়িত্ববান বাবার পাশাপাশি একজন সুপারব ক্রীড়াবিদও ছিল। দর্শক, কস্তাও সবসময় একটা কথাই বলতো, বেঁচে থাকার আসল আনন্দ হার জিতের মধ্যে নেই, বরং লড়াই করার মাঝে। আপনি যদি সৎ হন, সাহসী হন, নিরপরাধ হন, তাহলে লড়াই যতই কঠিন হোক না কেন, জয় আপনারই হবে। আর সেই লড়াইটা হতে হবে নিজের জন্য না, বরং দেশ ও মানুষের কল্যাণের জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।